চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ, আহত 2। বিগত 3 নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি বললেন উপদেষ্টা ফাউজুল। রাজনীতিতে এসেই বদলে যায় ভাগ্য, টাকা ছাড়া কিছুই বুঝতেন না সাবেক মন্ত্রী ফরহাদ। এবং সর্বশেষ জানাবো এনবিআর এর সেই মতিউর রিমান্ড শেষে কারাগারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ, আহত 2। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নোমান্স ল্যান্ড এলাকায় গম কাটাতে কেন্দ্র করে উত্তেজনার এক পর্যায়ে ভারত এবং বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। কিরণগঞ্জ সীমান্ত থেকে উত্তেজনা কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সেই চৌকা সীমান্ত ছড়িয়ে পড়ে। এর বিস্তৃতি ঘটে সীমান্ত এলাকায় 3 কিলোমিটার পর্যন্ত। এই ঘটনায় 2 বাংলাদেশি আহত হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ভারতীয় উত্তেজিত জনগণ বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠিসোঁটা এবং হাসুয়া নিয়ে সীমান্ত অবস্থান করছেন। আহতরা হলেন বিনোদপুর ইউনিয়নের ঘন্টলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি, কালীগঞ্জ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফারুক। 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্ত এলাকায় অন্তত 30টি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ যাবতীয় ভারতীয় জনগণ বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে কেটে ফেলেছে। কালীগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু জানান, ফারুক মোটরসাইকেল যোগে সীমান্ত এলাকায় পরিস্থিতি দেখার জন্য অবস্থান করার সময় ভারতীয়দের ছোড়া পাথর মাথায় লেগে গুরুতর আহত হন। মিঠুন জানান, রনি সীমান্তে বাঁশ দিয়ে দাঁড়িয়ে থাকার সময় ভারতীয় 10 জন বাংলাদেশে অনুপ্রবেশ করে রনির উপর আক্রমণ করে। এতে রনি আহত হন। 59 বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক ইমরুল কায়েস ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তলব করা হয়েছে অতিরিক্ত ফোর্স। অপরদিকে ভারতীয় সীমান্ত অতিরিক্ত বিএসএফ এর অবস্থান লক্ষ্য করা গেছে। তবে বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক 59 বিজিবি লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়াকে অন্তত 10 বার ফোন দেওয়ার পরও তিনি ফোন রিসিভ করেননি। বিগত 3 নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি বললেন উপদেষ্টা ফাউজুল। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, বিগত 3 নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। অন্তর্বর্তী সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে কাজ করছে, একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। ডক্টর ফাউজুল কবির খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্রিয়েটিভ এবং কম্পিউটারে দক্ষ শিক্ষার্থীরা এগিয়ে যাবে। ডিগ্রি থাকলেও কিন্তু মার্কেটে তোমাকে প্রমাণ করতে হবে, অন্যের কাজ করো, মূল্যবোধ দক্ষ হয়ে উঠতে হবে। রাজনীতিতে এসেই বদলে যায় ভাগ্য, টাকা ছাড়া কিছুই বুঝতেন না সাবেক মন্ত্রী ফরহাদ। টাকা ছাড়া কিছুই বুঝতেন না সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ঘুষের টাকাও গুনে নিতেন। গত 14 সেপ্টেম্বর তিনি র্যাবের হাতে আটকের পর মেহেরপুরে মিষ্টি বিতরণ হয়েছে। ফরহাদ হোসেনের মেহেরপুরের বাড়িটি এখন জনশূন্য। দুর্দান্ত প্রতাপশালী সাবেক মন্ত্রী ফরহাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে তার নিজ আসনের সব শ্রেণীর মানুষ। গত 5ই আগস্ট দুপুর পর্যন্ত শহরের প্রাণকেন্দ্রে মন্ত্রীর বাড়ির সামনে খোলা জায়গায় অগণিত প্রাইভেট কার, মোটরসাইকেলের সারি দেখা যেত। এই বাড়িটিতে কখনো রাত নামতো না। দলীয় কার্যক্রম ছাড়াও সামাজিক কার্যক্রম, বদলি, প্রমোশনের তদবির ও দেন দরবারে নারী পুরুষের ভিড় লেগে থাকতো। বাড়িটিতে হাজিরা না দিলে মন্ত্রীর আস্থা হারিয়ে যেত। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীরাও হাজিরা দিতে বাধ্য হতেন, না হলে তাকে হতে হতো হয়রানির শিকার। জেলা জুড়ে সরকারি কর্মকর্তা, দলীয় নেতাকর্মীকে উঠতে বসতে হতো মন্ত্রী ও তার স্ত্রী মেহেরপুরের অঘোষিত রানী সৈয়দা মোনালিসা ইসলাম শিলা নির্দেশনা মতো। সেই বাড়িটিতে এখন শুনশান নিরাপত্তা। ক্ষুব্ধ মানুষের ক্ষোভের চিহ্ন সেই বাড়ির সামনে। আর এসব ক্ষোভের কারণ দলে মারাত্মকভাবে বিভাজন তৈরি, প্রশাসনকে অধীনস্থ কর্মচারীর মতো দেখা, দলের নেতৃত্ব সৃষ্টি হতে না দেওয়া, মন্ত্রী ও তার স্ত্রীর একক সিদ্ধান্তে সবকিছু করা, ট্রাক প্রতীকের প্রার্থী ও সমর্থকদের বিভিন্নভাবে নির্যাতন, পরিবার ও নিকটাত্মীয় মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করা, অনুগত না হলে প্রশাসনের কর্মকর্তা, সংবাদকর্মী ও দলীয় নেতার সঙ্গে কথা বন্ধ রাখা, উন্নয়নের ঠিকাদারি কাজ ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল ও দুলাভাই আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে পাইয়ে দিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে বাধ্য করা। এসব কারণে মন্ত্রীর রাজত্বের পতন ঘটিয়েছে। সেই দাপুটে মন্ত্রীর বাড়ির সামনে এখন নেই কোনো যানমানব। মন্ত্রীর বড় ভাই সাহিদ সাদিক হোসেন বাবুল, মেজ ভাই শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল বাড়িতে অবস্থান করলেও কেউ এখন বাড়ির বাইরে আসেন না। নিকট স্বজনরা রাতের বেলা গোপনে আনাজপাতি সহ প্রয়োজনীয় দ্রব্য কিনে দিয়ে যাচ্ছেন।
ঢাকা সিটি কলেজে শিক্ষকতা ছেড়ে 2014 সালে বিতর্কিত ভোটে এমপি এবং 2018 সালে ফের রাতের ভোটে এমপি নির্বাচিত হয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী হন ফরহাদ হোসেন। 2024 সালে তৃতীয়বারের মতো আবারও বিতর্কিত একদলীয় ভোটে এমপি নির্বাচিত হয়ে জনপ্রশাসন মন্ত্রী হন তিনি। এমপি হওয়ার আগে ফরহাদ হোসেন তার বড় ভাই সাদিক হোসেন বাবুল, মেজ ভাই বুলবুল ও ছোট ভাই মৃদুলকে নিয়ে একটি একতলা বাড়িতে বাস করতেন। এমপি হবার আগে তাদের পরিবারের লোকজনকে রেশনের দোকানে লাইনে দাঁড়িয়ে চাল আটা নিতে দেখা গেছে। এখন তাদের বহুতল বিলাসবহুল ভবন হয়েছে। বাড়ির সামনে দখল করা জায়গায় একটি অত্যাধুনিক মার্কেট। ওই মার্কেটটি 5ই আগস্ট ক্ষুব্ধ মানুষ পুড়িয়ে দিয়েছে। মন্ত্রী হওয়ার পর নিয়োগ বাণিজ্যে হয়েছে শত কোটি টাকা ও সম্পদের মালিক। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি এক কর্মকর্তা বলেন, মন্ত্রী হবার পর তাকে এক ব্রিফকেস টাকা ঘুষ দিলে ব্যাংক থেকে তোলা টাকাও গুনে নিয়েছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও পরে মন্ত্রী হওয়ার পর তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে বিপুল পরিমাণ টাকা কামিয়েছেন। মেহেরপুরের বারাদি ইউনিয়নের সচিব পদে কামরুজ্জামান নামে একজনকে নিয়োগ দিতে 38 লাখ টাকা ঘুষ নেওয়ার বিষয়টি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়। ফায়ার সার্ভিসের লোকবল নিয়োগে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। মন্ত্রীর স্ত্রী মোনালিসা ইসলাম শিলা প্রশাসনের সহযোগিতা নিয়ে মেহেরপুর জেলার সব স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্বাচন সহ কাকে কাকে জিতিয়ে আনতে হবে তা নির্ধারণ করতেন। এসব কাজে কোটি কোটি টাকার বাণিজ্য করেছেন। বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য সব রেকর্ড ভেঙে যায়। 2024 সালের 30 আগস্ট মেহেরপুর শহরের একটি ভাড়া বাড়ি থেকে জনপ্রশাসন মন্ত্রীর অনুকূলে বরাদ্দ দেওয়া কোটি টাকা মূল্যের ত্রাণ সামগ্রী উদ্ধার করে যৌথ বাহিনী, যা থাকার কথা ছিল জেলা প্রশাসন নিয়ন্ত্রিত গোডাউনে। মেহেরপুর জেলা শহরের হাসপাতাল মোড় থেকে কুষ্টিয়া সড়কের আলমপুর পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা 4 লেনে উন্নীত করতে ডিও লেটার দেন জনপ্রশাসন মন্ত্রী। 73 কোটি 56 লাখ টাকার অপ্রয়োজনীয় সড়কের জন্য এই ডিও লেটার বাবদ 2 কোটি টাকা মন্ত্রী ঘুষ নেন বলে সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা জানান। জেলার শিল্প, সাহিত্য, ক্রীড়া, সাংস্কৃতিক অঙ্গনেও থাবা বসান মন্ত্রী। জেলা শিল্পকলা একাডেমি, পাবলিক লাইব্রেরি, ক্রীড়া সংস্থা, ডায়াবেটিস হাসপাতাল সহ সর্বত্র তিনি নিজের অযোগ্য লোকদের বসিয়ে প্রতিষ্ঠানগুলোকে প্রায় ধ্বংসের পথে নিয়ে যান। জেলা প্রশাসকের কার্যালয়ে মন্ত্রী বিরোধী বলয়ের কিংবা ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের স্বাভাবিক প্রবেশাধিকার ছিল না। সাবেক ডিসি আতাউল গনি, ডক্টর মনসুর আলম খান ও শামীম হাসান মন্ত্রীর স্ত্রী মোনালিসা ইসলাম শিলা নির্দেশের বাইরে কোনো কাজ করতে পারতেন না। শুধু ব্যতিক্রম ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। তিনি পূর্বসূরীদের অনুসরণ না করে ডিসি অফিসকে দলমত নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত করেন। যুগ যুগ ধরে শহরের ভেতর গড়ে ওঠা অবৈধ ট্রাক, বাস স্ট্যান্ড, পৌর টার্মিনালে স্থানান্তর সহ নানাবিধ জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করেন। মন্ত্রী রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হওয়া মন্ত্রী ও তার অনুসারীদের ক্ষুব্ধ করে। ফলে তার 3 মাসের মাথায় নির্বাচনের আগেই তাকে প্রত্যাহার করে নেন। এনবিআরের সেই মতিউর রিমান্ড শেষে কারাগারে। রাজধানীর ভাটারা থানার অস্ত্র আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মামলা তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক রুবেল মিয়া 3 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা গেছে, দুদকের রিকুইজিশন ডিবি পুলিশ মতিউর রহমানকে গ্রেপ্তারের অভিযান চালায়। আসামির অবস্থান শনাক্ত করে সকাল 6:45টার দিকে বসুন্ধরার আবাসিক এলাকায় তার বাসায় প্রবেশ করে ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রের কথা স্বীকার করেন। এ সময় তিনি শয়নকক্ষের আলমারি থেকে একটি বিদেশি পিস্তল বের করে দেন। এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক বেলাল হোসেন ভাটারা থানার অস্ত্র আইনে মামলা করেন।